হাই ফ্রেন্ড, দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের মতন আজও আমি নিয়ে এসেছি 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষা এসে যাওয়া প্রশ্নপত্র নিয়ে, যেটা তোমাদের আসন্ন এসএসসি এমটিএস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেখো বন্ধুরা, তোমাদের 2023 সালে এসএসসি এমটিএস পরীক্ষা দুবার হয়েছিল। তো এটা কিন্তু মে এবং জুন মাসের যে পরীক্ষাটা হয়েছিল তার প্রশ্নপত্র এখন শেষের দিকে। তো এটা শেষ হয়ে যাওয়ার পরপরই আমি সেপ্টেম্বর এবং অক্টোবরের যে পরীক্ষাটা তোমাদের হয়েছিল এসএসসি এমটিএসের, সেই এসএসসি এমটিএসের প্রশ্নপত্র আমি করাবো। তো আজকে আমি করাচ্ছি 49 নম্বর ক্লাস, যেটি 16ই জুন সেকেন্ড শিফটে এসেছিল। তো বন্ধুরা, ভিডিওটা দেখে তোমাদের ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবে, শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি প্রশ্নপত্র। নিচের কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে? ভারতের কোন প্রতিবেশীর সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে? তো সঠিক উত্তর কী হবে? বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমানা রয়েছে। দেখো, ভারত এবং পাকিস্তানের মধ্যে 3323 কিলোমিটার সীমান্ত রয়েছে। ভারত এবং নেপালের মধ্যে 1770 কিলোমিটার সীমানা রয়েছে। ভারত এবং চীনের মধ্যে 3488 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে 4096.7 কিলোমিটার সীমানা রয়েছে। ভারত এবং মায়ানমারের মধ্যে 1643 কিলোমিটার সীমানা রয়েছে। ভারত এবং ভুটানের মধ্যে 699 কিলোমিটার সীমানা রয়েছে এবং ভারত এবং আফগানিস্তানের মধ্যে 106 কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে। ঠিক আছে। মকর সংক্রান্তি আর এক নাম পোঙ্গল। মকর সংক্রান্তির আর এক নাম পোঙ্গল। এটি একই সময়ে কোন রাজ্যের বিভিন্ন শহরে পালন করা হয়? তো পোঙ্গল উৎসবটি কোন রাজ্যের পালন করা হয় এবং তার সঙ্গে রাজ্যের সমস্ত এলাকা জুড়ে কিন্তু এই পোঙ্গল উৎসবটি পালন করা হয়। তো এই উৎসবটি তামিলনাড়ু রাজ্যে পালন করা হয়। পোঙ্গল উৎসবটি তামিলনাড়ুতে পালন করা হয়। তো এই পোঙ্গল উৎসবটি কিন্তু কার উৎসব? এটা কিন্তু পোঙ্গল উৎসবটি কিন্তু সূর্য দেবতাকে কিন্তু উৎসর্গ করা হয়। ঠিক আছে। পোঙ্গল উৎসবটি কিন্তু সূর্য দেবতাকে উৎসর্গ করে পালন করা হয়। দেখো, বৈশাখী পাঞ্জাবের সবচেয়ে প্রিয় ফসল কাটার উৎসব। ভোগালী বিহু অসমের ফসল কাটার উৎসব। নোয়াখাই উড়িষ্যার জনপ্রিয় ফসল কাটার উৎসব। নবান্ন বাংলার কৃষক উৎসব এবং উগাদি অন্ধ্রপ্রদেশ এবং কর্ণাটকের নববর্ষের উৎসব। ঠিক আছে। নিচের কোনটি একটি রান্নার পদ্ধতি যাতে খাবারের চিনি অক্সিডাইজ হয়ে বাদামি রঙে পরিণত হয়? নিচের কোনটি একটি রান্নার পদ্ধতি যাতে খাবারের চিনি অক্সিডাইজ হয়ে বাদামি রঙে পরিণত হয়? তো সঠিক উত্তর হবে ক্যারামেলাইজেশন। ক্যারামেলাইজেশন ক্যারামেলাইজেশন হচ্ছে একটি পদ্ধতি যেখানে খাবারের চিনি অক্সাইডস হয়ে বাদামি রঙে পরিণত হয়। স্মলপক্স এর সংক্রমণজনিত অসুস্থতা থেকে সেরে ওঠার পর ব্রিটানাস সাধারণত স্থানীয় দেবতাকে ধন্যবাদ জানাতে সঞ্চালিত হয়। এটি ড্যাশের সবচেয়ে সুপরিচিত নৃত্যগুলোর মধ্যে একটি। তো এই ব্রিটা নৃত্যটি কোন রাজ্যে পালন করা হয়? তো ব্রিটা নৃত্যটি কিসের জন্য পালন করা হয়? এটি স্মল পক্স সংক্রমণ থেকে সেরে ওঠার পর এই ব্রিটা নাচটি সেই দেবতাকে সন্তুষ্ট করতে কিন্তু পরিবেশন করা হয়। আর এই ব্রিটা নাচটি ভারতের পশ্চিমবঙ্গের একটি সুপরিচিত নৃত্য। ব্রিটা নৃত্য পশ্চিমবঙ্গের একটি সুপরিচিত নৃত্য। ঠিক আছে, চলো নেক্সট। পৃথিবীর একমাত্র দেশ কোন দেশ যেখানে বাঘ এবং সিংহ উভয় দেখতে পাওয়া যায়? কোন দেশে পৃথিবীর একমাত্র দেশ যেখানে বাঘ এবং সিংহ দুটোই দেখতে পাওয়া যায়? দেখো, আমাদের ভারতে যেখানে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়, তাই তো?
সুন্দরবনে কী দেখা যায়? রয়্যাল বেঙ্গল টাইগার। আর গুজরাটের গির অরণ্যে কিন্তু সিংহ দেখতে পাওয়া যায়। তো গুজরাটের গির অরণ্যে কী দেখতে পাওয়া যায়? সিংহ, এশিয়াটিক সিংহ দেখতে পাওয়া যায় গুজরাটের গির অরণ্যে। এবং পশ্চিমবঙ্গের সুন্দরবনে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার দেখা যায়। জনজাতি গৌরব দিবস কার জন্মবার্ষিকীতে পালন করা হয়? কোন ব্যক্তির জন্মদিন উপলক্ষে জনজাতি গৌরব দিবস পালন করা হয়? তো সঠিক উত্তর বিরসা মুন্ডা। বিরসা মুন্ডা, যিনি মুন্ডা বিদ্রোহের নেতা ছিলেন। তো বিরসা মুন্ডার জন্মবার্ষিকীতে এই জনজাতি গৌরব দিবস পালন করা হয়ে থাকে। ঠিক আছে, চলো নেক্সট। কোন ওডিসি নৃত্যশিল্পী 2006 সালে পদ্মশ্রী সম্মানিত বিদেশি বংশোদ্ভূত প্রথম নৃত্যশিল্পী ছিলেন? ওডিসি নৃত্যশিল্পী ভারতের উড়িষ্যা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য। তো ওড়িশি নৃত্যশিল্পী শুধু ভারতে নয়, ভারতের বাইরেও কিন্তু সমানভাবে প্রচলিত। তো নিচের কোন বিদেশি ভারতীয় বংশোদ্ভূত যিনি 2006 সালে ওডিসি নৃত্যের জন্য পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন? তো তিনি হলেন ইলিয়ানা সিটিরিস্ট। তিনি একজন ইতালিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত। ঠিক আছে, ইতালিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন গায়ককে ভারত সরকার 2022 সালে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করেছে? তো দেখো, আমি 2023 সালে কিন্তু একটা ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। ঠিক আছে, এই পদ্ম পুরস্কার প্রাপকদের তালিকা আমি কিন্তু দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নেবে। তো 2022 সালে পদ্মশ্রী দেওয়া হয়েছিল সোনু নিগমকে। সঙ্গীতশিল্পী সোনু নিগমকে 2022 সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয়েছিল। মহাবোধি মন্দির কমপ্লেক্সের কার জীবনের সাথে সরাসরি সম্পর্ক রয়েছে? মহাবোধি মন্দির কমপ্লেক্স এটি কোথায়? এটা কিন্তু বোধগয়ায় কিন্তু অবস্থিত। ঠিক আছে, মহাবোধি মন্দির কমপ্লেক্স এটি কিন্তু বোধগয়াতে অবস্থিত। এই বোধগয়ায় কিসের সঙ্গে সম্পর্কযুক্ত? এটা কিন্তু ভগবান বুদ্ধের সঙ্গে সম্পর্কযুক্ত। এই বোধগয়াতেই কিন্তু ভগবান বুদ্ধ জ্ঞান লাভ করেছিল। ঠিক আছে, এই বোধগয়াতেই কিন্তু ভগবান বুদ্ধ জ্ঞান অর্জন করেছিল। যদি আমরা জিএনপি থেকে খরচ বাদ দেই, তাহলে আমরা যে সামগ্রিক আয় পাই তাকে কি বলে? জিএনপি, যার সম্পূর্ণ নাম গ্রস ন্যাশনাল প্রোডাক্ট থেকে যদি আমরা যে খরচ বাদ দিই, তাহলে আমরা যে সামগ্রী পাই সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে নেট জাতীয় আয়। দেখো, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কোনো একটা উৎপাদিত জিনিস, সেখান থেকে আমরা যে টাকা খরচ হয়েছে, এইটা তৈরি করতে যে টাকা আমাদের খরচ হয়েছে সেটা যদি আমরা বাদ দিই, সেই বাদ দেওয়ার পর আমরা যেটা পড়ে থাকবে সেটা কিন্তু নেট জাতীয় পণ্য। তো গ্রস ন্যাশনাল প্রোডাক্টে যদি মনে করি 10 টাকা আমার হয়েছে, ঠিক আছে, বিক্রয় হয়েছে বা আছে, সেখান থেকে আমার খরচ হয়েছিল কত? 8 টাকা। তো পড়ে থাকলো কত? 2 টাকা। এই 2 টাকায় কিন্তু আমার নেট জাতীয় আয়। ঠিক আছে, এই 2 টাকায় হয়ে গেল আমার নেট জাতীয় আয়। কেন্দ্রীয় অর্থ মন্ত্রক নির্বাচনী বন্ড স্কিম সংশোধন করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে, যাতে আইনসভা সহ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভার সাধারণ নির্বাচনে বছরের অতিরিক্ত কত দিনের জন্য নির্বাচনী বন্ড বিক্রি করার অনুমতি দেওয়া হয়? তো সঠিক উত্তর হবে 15 দিন। তো নির্বাচনের বছরে অতিরিক্ত 15 দিনের জন্য নির্বাচনী বন্ড বিক্রি করার অনুমতি দেওয়া হয়। অলিভার টুইস্ট এর রচয়িতা কে? অলিভার টুইস্ট এই উপন্যাসটির রচয়িতা কে? তো অলিভার টুইস্ট এর রচয়িতা চার্লস ডিকেন্স। অলিভার টুইস্ট এর রচয়িতা চার্লস ডিকেন্স। পরবর্তী প্রশ্ন, জুডোর উৎপত্তি জুজুৎসু এর প্রাচীন ড্যাশ শিল্পে। তো জুডোর উৎপত্তি জুজুৎসু থেকে, এটি কোন দেশ থেকে উৎপত্তি হয়েছে? তো
তো এই জুডোর উৎপত্তি জুজুৎসু থেকে, এটি উৎপত্তি হয়েছে জাপানিজদের কাছ থেকে, বা জাপান থেকে কিন্তু এই জুডোর উৎপত্তি হয়েছে। ঠিক আছে, কোন দেশের থেকে এই জুডোর উৎপত্তি হয়েছে? তো সঠিক উত্তর হলো জাপান থেকে কিন্তু এই জুডোর উৎপত্তি হয়েছে। ক্রিকেট এবং ফুটবল, এটাও ক্রিকেট, ফুটবল এবং হকি এর উৎপত্তি হয়েছে ইংল্যান্ডে। ব্যাডমিন্টন ভারতে, টেনিস ইংল্যান্ডে, বাস্কেটবল আমেরিকা, পোলো ইরান, ভলিবল আমেরিকা, দাবা, কবাডি সব ভারতে উৎপত্তি হয়েছে। গল্ফ স্কটল্যান্ডে উৎপত্তি লাভ করেছে। এছাড়াও যদি দেখি, সাইক্লিং স্কটল্যান্ডে, বক্সিং রোম, জুডো জাপানে উৎপত্তি, ক্যারাটে চীনে উৎপত্তি, হ্যান্ডবল গ্রিসে উৎপত্তি, বিলিয়ার্ডস এবং স্নুকার এটা কিন্তু ভারতে উৎপত্তি হয়েছে এই খেলাগুলো। স্লাশ এবং পোরা কৃষিকে ড্যাশ রাজ্যে বেওয়ার বা ধাইয়া বলা হয়। স্লাশ এবং পোরা কৃষিকে কোন রাজ্যে বেওয়া বা ধাইয়া বলা হয়? এটা কিন্তু কি হয়ে যাবে উত্তর? মধ্যপ্রদেশ। ঠিক আছে। মহাত্মা গান্ধীকে জাতির জনক উপাধি কে দিয়েছিলেন? মহাত্মা গান্ধীকে জাতির জনক আখ্যা দিয়েছিলেন সুভাষচন্দ্র বসু। সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে জাতির পিতা বা জাতির জনক উপাধি দিয়েছিলেন। লোকমান্য বাল গঙ্গাধর তিলক, ভারতের নাইটেঙ্গেল সরোজিনী নাইডু, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সীমান্ত গান্ধী খান আব্দুল গফ্ফর খান, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া APJ আব্দুল কালাম, শান্তির মানুষ লাল বাহাদুর শাস্ত্রী, মহামান্য মদন মোহন মালব্য, বাপু মহাত্মা গান্ধী, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া দাদাভাই নৌরোজি, গুরুজি MS গোয়ালকার এবং লৌহমানব সর্দার বল্লভভাই প্যাটেল। ড্যাশ এবং ড্যাশের অক্সাইড বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে অ্যাসিড তৈরি করে, যাকে অ্যাসিড বৃষ্টি বলা হয়। তো সঠিক উত্তর হবে সালফার এবং নাইট্রোজেন। সালফার এবং নাইট্রোজেনের অক্সাইডের বৃষ্টির জলে দ্রবীভূত হয়ে অ্যাসিডের তৈরি করে, যাকে অ্যাসিড বৃষ্টিও বলা হয়। তো অ্যাসিড বৃষ্টির দুটো উপাদান কি কি? সালফার এবং নাইট্রোজেন। অ্যাসিড বৃষ্টির দুটো উপাদান সালফার এবং নাইট্রোজেন। সত্যজিৎ রায়, যিনি 1992 সালে ভারতরত্ন সম্মানে ভূষিত হন, তিনি ছিলেন একজন বিখ্যাত কি? তো তিনি ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা। তো সত্যজিৎ রায় 1992 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে। এছাড়াও 1958 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন, 1965 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছিলেন, 1985 সালে দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছিলেন, 1987 সালে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন অফ দ্য অনার পেয়েছিলেন। ঠিক আছে, এটা হচ্ছে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান লিজিয়ন ডি অনার। 1992 সালে ভারতরত্ন এবং 1992 সালে একাডেমিক সম্মান পুরস্কার বা অস্কার পুরস্কার পেয়েছিলেন। তিনি অপুর সংসার, ঠিক আছে, বা পথের পাঁচালী এই সিনেমাটার জন্য কিন্তু অস্কার পুরস্কার পেয়েছিলেন। পথের পাঁচালী। PM স্বনিধি প্রকল্পের লক্ষ্যে কাদের ক্ষমতায়ন করা হয়েছে? PM স্বনিধি প্রকল্পের আওতায় কারা পড়েছে? তো PM স্বনিধি প্রকল্পের আওতায় কিন্তু রাস্তার যে বিক্রেতাদের রয়েছে এই PM স্বনিধি প্রকল্পের আওতায় কিন্তু এরা পড়বে। দেখো, PM স্বনিধি প্রকল্প হচ্ছে কেন্দ্রীয় সরকারি স্কিম, যেটি রাস্তার বিক্রেতাদের 10,000 টাকা পর্যন্ত ঋণ প্রদান করে। ঠিক আছে, কোনো জামানত ছাড়াই। তো কোনো কিছু জমা না রেখেই কিন্তু এই রাস্তার বিক্রেতারা কিন্তু এই 10,000 টাকার পর্যন্ত কিন্তু লোন নিতে বা ঋণ প্রদান করা হবে। ঠিক আছে, 10,000 টাকা কোনো জামানত মানে কোনো কিছু বন্ধক ছাড়াই কিন্তু বা কোনো কিছু ছাড়াই কিন্তু এই 10,000 টাকা এই ঋণ প্রদান করা হয়। ড্যাশ ফুলের প্রজনন অঙ্গ, কোনটি ফুলের প্রজনন অঙ্গ? তো সঠিক উত্তর কী হবে? গর্ভপত্র
ফুলের প্রজনন অঙ্গ। নিচের কে পারস্যের দূত ছিলেন এবং তাকে বিজয়নগরে পাঠানো হয়েছিল? নিচের কে পারস্যের দূত ছিলেন এবং তাকে বিজয়নগর সাম্রাজ্যে পাঠানো হয়েছিল? তো সঠিক উত্তর আব্দুর রাজ্জাক। আব্দুর রাজ্জাক তিনি পারস্যের শাসকের দূত ছিলেন এবং বিজয়নগর শাসক দ্বিতীয় দেবরায়ের আমলে আব্দুর রাজ্জাক বিজয়নগর শাসক দ্বিতীয় দেবরায়ের সময় কিন্তু ভারতে এসেছিলেন। তো দেখো প্রথম দেবরায়ের আমলে কিন্তু, ঠিক আছে, প্রথম দেবরায়ের আমলে কিন্তু এই আব্দুর রাজ্জাক ভারতে এসেছিলেন। মেগাস্তিনিস চন্দ্রগুপ্তের মৌর্যের আমলে এসেছিলেন গ্রিস দেশ থেকে। ফাইয়েন চীন দেশ থেকে এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে। হিয়েংসাং হর্ষবর্ধনের রাজত্বকালে এসেছিলেন চীন থেকে। ডেইম্যাক্স গ্রিস দেশ থেকে এসেছিলেন বিন্দুসারের আমলে। আলবিরনি সুলতান মাহমুদের সঙ্গে এসেছিলেন, তিনি আরব দেশ থেকে এসেছিলেন। ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। র্যালফ ফিচ তিনি আকবরের রাজত্বকালে এসেছিলেন, তিনি ইংল্যান্ডের বাসিন্দা ছিলেন। পিয়েত্রো দা ভ্যালে তিনি ইতালীয় পর্যটক, যিনি জাহাঙ্গীরের রাজদরবারে এসেছিলেন। ঠিক আছে, তিনি ঘটমের ঈশ্বর নামেও পরিচিত। পূর্বের লাইনে তিনি কে? ঘটমের ঈশ্বর কাকে বলা হয়? তো সঠিক উত্তর হবে টি.এইচ. বিনায়করম। টি.এইচ. বিনায়করমকে বলা হয় ঘটমের ঈশ্বর। ভারতীয় সংবিধানে নিচের কোন অনুচ্ছেদে জনসাধারণের সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা পরিহার করা কোন মৌলিক কর্তব্যে উল্লেখ রয়েছে? তো মৌলিক কর্তব্য রয়েছে 51 অনুচ্ছেদে এবং সেখানে কিন্তু 11টি মৌলিক কর্তব্য রয়েছে। তো 51 কত নম্বর উপধারায় এই বলা রয়েছে জনসাধারণের সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা পরিহার করা? তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে 51 আই। ঠিক আছে, 51 আই উপধারায় বলা রয়েছে জনসাধারণের সম্পত্তি রক্ষা করা এবং সহিংসতা পরিহার করা। চৌসা এবং কনৌজের যুদ্ধে কোন শাসক হুমায়ুনকে পরাজিত করেছিলেন? তো সঠিক উত্তর হবে শেরশাহ। শেরশাহ চৌসা এবং কনৌজের যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করেছিলেন। দেখো, খানকরার যুদ্ধ হয়েছিল 1529 খ্রিস্টাব্দে বাবর এবং আফগান শাসকের মধ্যে, এখানে বাবর জয়ী হয়েছিল। সুরজগড়ের যুদ্ধ 1534 সালে শেরশাহ এবং মাহমুদ খাঁর মধ্যে হয়েছিল, শেরশাহ জয়ী হয়েছিল। চৌসার যুদ্ধ 1539 শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল, শেরশাহ জয়ী হয়েছিল। কনৌজের যুদ্ধ 1540 শেরশাহ এবং হুমায়ুনের মধ্যে হয়েছিল, শেরশাহ জয়ী হয়েছিল। ব্রিটিশ সরকার কবে চম্পারণ কৃষি আইন পাশ করেছিলেন? তো এটা হবে 1918 সালে ব্রিটিশ সরকার চম্পারণ কৃষি আইন পাশ করেছিল। তো গান্ধীজির প্রথম আন্দোলন ছিল এই চম্পারণ, ভারতীয় প্রথম আন্দোলন ছিল চম্পারণ, যেটা 1917 সালে হয়েছিল। 1917 সালে চম্পারণ সত্যাগ্রহ ছিল মহাত্মা গান্ধীর ভারতের প্রথম সত্যাগ্রহ। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি দক্ষিণ ভারতের একটি প্রধান উপজাতি নয়? দেখো, তোডা, বাডাগা এবং ইরুলা এটা কিন্তু নীলগিরি সংলগ্ন এলাকায় একটি জনজাতি, ঠিক আছে, উপজাতি। তোডা, বাডাগা এবং ইরুলা এরা কিন্তু নীলগিরি পর্বত সংলগ্ন বা পাহাড় সংলগ্ন উপজাতি। তো সঠিক উত্তর হবে ডাং। ডাং এটা কিন্তু দক্ষিণ ভারতের উপজাতি নয়। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে। তো এখন পর্যন্ত বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।